This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজে। বড় খবর আজকের, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষায় আপত্তি সরকারেরও। 28 আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা আছে। ওই দিন পরীক্ষায় আপত্তি জানিয়েছিল টিএমসিপি। পরীক্ষা দিন বদল করতে বলে চিঠি দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। আজকের বড় খবর। 2 নম্বর ব্রেকিং, লক্ষ্মীর ভান্ডার না নিলে রাস্তা সংস্কার হবে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ দেখাচ্ছিলেন বাসিন্দারা, আর অবরোধ দেখেই মেজাজ হারিয়েছেন বিডিও। তারপরেই এই বিতর্কিত মন্তব্য। 3 নম্বর ব্রেকিং, আসানসোল পুর নিগমের বিরুদ্ধে এফআইআর নির্দেশ হাইকোর্টের। বড় খবর আজকে, তাৎপর্যপূর্ণ। পুর নিগমের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। জরিমানার আড়ালে কারখানা থেকে তোলাবাজি, এমনটাই অভিযোগ। 4 নম্বর ব্রেকিং, হিঙ্গলগঞ্জের মহিলাকে মা বানিয়ে ভোটার লিস্টের নাম। ভারত বাংলাদেশ দু দেশেরই ভোটার কার্ড প্রভাস মণ্ডলের। সাতক্ষীরা ও হিঙ্গলগঞ্জের ভোটার প্রভাস। 5 নম্বর ব্রেকিং, কলকাতায় চুরি হওয়া মোবাইল পৌঁছে যাচ্ছে বাংলাদেশে। ঠিকই শুনছেন, রোগী সেজে এসে কিনে নিয়ে যাচ্ছে চোরাই মোবাইল। পার্ক স্ট্রিটের গেস্ট হাউস থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি। ম্যাট্রিমনি সাইটে ফাঁদ পেতে পর মোবাইল চুরি। 6 নম্বর ব্রেকিং, বাংলাদেশি শান্তা পালের আরো কীর্তি ফাঁস। ভারতীয় পরিচয়ে গাড়ি কিনে ব্যবসা। 2 বছর ধরে বাংলায় ব্যবসা বাংলাদেশি এই শান্তা পালের। একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে, নজর রাখছি আমরা। 7 নম্বর ব্রেকিং, বাড়ির লকার থেকে উধাও 21 লক্ষ টাকা। পিৎজা খেয়ে লাখ টাকা উড়িয়েছে ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া। বাচ্চা পেয়ে লোকে টাকা মেরে দিয়েছে। কালনার ঘটনার অভিযোগ বাড়ির লোকের। 8 নম্বর ব্রেকিং, কবি সুভাষ মেট্রো স্টেশন নির্মাণে ত্রুটি নেই। টিভি9 বাংলাকে বললেন মেট্রোর জেনারেল ম্যানেজার। পুজোর পর শুরু হবে স্টেশন মেরামতির কাজ। 9 নম্বর ব্রেকিং, কোচবিহারে আরো একজনকে এনআরসি নোটিশ। বড় খবর আজকের, নোটিশ পেলেন তুফানগঞ্জের দীপঙ্কর সরকার। বড় খবর আজকে। 10 নম্বর ব্রেকিং, বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ। 1 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। বড় খবর আজকের, গোটা দেশের নিঃসন্দেহে। সাপের মাথায় পা দিয়েই যেন চলছে, চারদিকেই বিপদ। যেমন বিপদ ঘাটালে, জলভাসী ঘাটালে চারিদিকে বিপদ। সেই বিপদেই বিপদের কাছে আশ্রয়। হ্যাঁ, বিপদের কাছেই আশ্রয়। কালাত সাপের বিষ, জানেন তো কালাত সাপের বিষ কি ভয়ঙ্কর। বিপদের ঘাটালে সেই কালাচেই আশ্রয় ব্যাঙের। সাপের মাথায় পা দিয়েই বিপদের দিনে আশ্রয় খুঁজেছে একটি ব্যাঙ। কথা এখন বন্যার সময়, তো বন্যার সময় খাদ্য খাদক একই গাছে থাকবে, কেউ কারো ক্ষতি করে না। আমরা দেখেছি একই গাছে গোগরো সাপ, খরিস সাপ এবং মনোকলেট কোবরা, ব্যাং, লেউল একই গাছে থাকে। এই সময় কিন্তু ওরা সবাই বিপদে আছে, তার মানে কেউ কারো ক্ষতি করবে না। অতএব ব্যাংটি যে সাপের মাথায় বসে আছে, ওরা দুজনেই জানে বিপদে আছে, কেউ কারো ক্ষতি করবে না। বিপদ কি আর বলে কয়ে আসে? তবে বর্ষায় বিপদ যে আসবেই, গোটা ঘাটালের মানুষ কিন্তু সেটা আগে থেকেই জানতেন এবং বছর বছর তারা অভ্যস্ত হয়ে পড়েছেন। তাও এই জীবন যন্ত্রণা পুরনো যতই হোক, দেখাতে তো হবেই। অত মানুষ, জলমগ্ন ঘাটাল, আর তাতেই পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা। বন্যা কবলিত ঘাটালে এখনো জল নামেনি। তার উপর টানা বৃষ্টিতে জল বাড়ছে ঘাটালের শিলাবতী ঝুম নদীতে। প্লাবিত ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকাও ভাসছে। জলে ডুবেছে স্কুল যাওয়ার রাস্তাও। জল তো কয়েকদিন কমেছিল, তারপর আবার এই বৃষ্টির জন্য আবার হয়ে গেল। তো এই কদিন, আর এখানটা তো এমনিতে একটুতেই জল হয়ে যায়। তো স্কুল ওই জলের জন্য আসছে না স্টুডেন্টরা।
আমরা চাই যে জলটা কমে যাক, কমে গেলে আমরা পরীক্ষাও দিতে পারবো, পরীক্ষা তো পিছিয়ে আসছে, তাই জলটা কমে গেলে আমরা আসতেও পারবো ভালো করে। এই জলের জন্য কেউ কেউ আসতেও তো পারছে না, আজকে 2 জন এসেছি। পরিস্থিতি এমন যে পরীক্ষা পিছোতে হয়েছে ঘাটালের যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে। বৃষ্টিতে স্কুলে জল ঢুকছে। বেশ কয়েকটি এলাকায় জল জমে থাকার কারণে স্কুল ও আইসিডিএস সেন্টারগুলো বন্ধ রয়েছে। সিলেবাস শেষ করা যাবে তো? ছাত্রছাত্রীদের পঠন পাঠন নিয়েই দুশ্চিন্তায় শিক্ষকেরা। আপাতত বেশ চিন্তায় আছি যে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কিভাবে শেষ করব বা তারপরে ক্লাসটা কবে শুরু করা যাবে, এই নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছি। তো বেশ কিছু স্কুল আইসিডিএস সেন্টার ডুবে আছে ঠিকই, সেগুলো ক্লাস পঠন বন্ধ রয়েছে, কিন্তু অনেকেই নৌকা পেরিয়ে স্কুলে যাচ্ছেন। মনসকা স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে তখন, এই জন্য কিন্তু আমরা নৌকার ব্যবস্থা করেছি অনেক জায়গাতে। বৃষ্টি বন্ধ কবে হবে? দুর্যোগ কাটলে আবার ছন্দে ফেরার অপেক্ষায় ঘাটাল। লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার ফের বন্যা পরিস্থিতি। ডুবেছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শালী নদীর একাধিক সেতু। জলের তলায় গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার দ্বারকেশ্বর নদে এবং সেই দ্বারকেশ্বর নদের ছবিটা দেখাতে চাইবো যে দ্বারকেশ্বর নদের এই যে পাটপুর সেতু, সেই পাটপুর সেতু কিন্তু ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। সেতুর দুদিকের যে পিলার, সেই পিলারগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। দ্বারকেশ্বর নদ বইছে কানায় কানায়। দ্বারকেশ্বরের জলে ডুবেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া, ভাদুল, পাটপুরের সেতু। ওই 3টি সেতু দিয়েই পারাপার বন্ধ হয়ে গেছে। শালী নদীতেও জলস্তর বৃদ্ধি পাওয়ার ভৈরবডাঙ্গা সেতুও রয়েছে জলের তলায়। জলস্তর বৃদ্ধি পেয়েছে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী, শিলাবতী, জয়পন্ডা সহ অন্যান্য নদীও। আবার জল বেড়েছে হুগলির আরামবাগেও। বৃষ্টির জলে প্লাবিত আরামবাগের মায়াপুর 1, মায়াপুর 2, বাতানল, মলয়পুর 1 গ্রাম পঞ্চায়েতের এলাকার একাধিক গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা বরুন্ডি, সারাচি, তেলুয়া, ভালিয়া, নারায়ণপুর, হাট বসন্তপুর এলাকা। জল এতটাই বেড়েছে যে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, তাই স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করেছে। অন্যদিকে ডিভিসের ছাড়া জলে নতুন করে প্লাবনের আশঙ্কা আরামবাগ গ্রামীণ এলাকায়। বিশাল অসুবিধাই আছে। বাড়ির মধ্যেও তো জল ঢুকে গেছে। বাড়িতে জল ঢুকে গেছে, উঠোনে জল, দুয়ারে জল, রান্না বাড়া হবে না, উঠোনে জল। জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তো প্রতি বছর। এখানে তো মানুষকে ভেসে যেতেও দেখা গেছে। হ্যাঁ, ভেসে গেছিল তো, বছর 2 আগে এক জায়গায় ভেসে গেছিল। জলে মগ্ন হয়ে আছে, পানির কোনো নিকাজ নেই। সরকার থেকে কিছু সাহায্য করেছে? কিছু সাহায্য করেনি। জল উঠেছে আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপরে। আরামবাগের মায়াপুরে জল ক্রমেই বাড়ছে। জল আরও বাড়লে বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। আরামবাগ খানাকুলের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম সফরের আগে হুগলি সফরে যাবেন মুখ্যমন্ত্রী। 5 আগস্ট বন্যা পরিস্থিতি দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী, খবর নবান্ন সূত্রের। ওই দিনই মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী কখন আরামবাগে যাবেন তা অবশ্য এখনো ঠিক হয়নি। অঞ্চলে জানানো হয়েছে, তারপরে ভিডিও অফিসকে জানানো হয়েছে। এবারে ওরা যদি না করে দেয় তাহলে আমরা কি করব? এবারে ওই জন্য আমরা এই স্কুলে তালা দিতে বাধ্য। আমরা কিভাবে চলছে, কত দিন হয়ে গেছে, আমাদের তো একটাই রাস্তা। আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে আমরা রাস্তাটা মেরামত করে। কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, কোন কথা মানুষ বলছেন তা তো শোনালাম আপনাদের, আরও শোনাবো। পথ প্রশাসনকেই বলে দিতে হবে। প্রথমেই বাঁকুড়ার ছবিটা দেখাবো। কাদায় ঢাকা রাস্তা, তাই জুতো হাতে নিয়ে একেবারে লাইন ধরে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। সরকারি স্কুল যেখানে আমি বিনা পয়সায় ড্রেস দিই, বিনা পয়সায় যাদের আমরা ড্রেস দিই, জুতো দিই। সরকারের দেওয়া জুতো আপাতত শিখিয়ে তোলা, আর ছোট্ট ছোট্ট পায়ে স্কুলের পথে পড়ুয়ারা চটি হাতে নিয়ে। এটাই বাঁকুড়ার 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বাস্তব ছবি। শুধু বর্ষা নয়, বছরের অধিকাংশ দিনই চটি হাতে স্কুলে আসতে হয় কাদা পথ পেরিয়ে। গ্রামের রাস্তা পাকা, অথচ স্কুল যাওয়ার রাস্তা বেহাল। কেন? প্রতিবাদে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। অঞ্চলে জানানো হয়েছে, তারপরে ভিডিও অফিসকে জানানো হয়েছে। এবারে ওরা যদি না করে দেয় তাহলে আমরা কি করব? এবারে ওই জন্য আমরা এই স্কুলে তালা দিতে বাধ্য। বালি বিছিয়েছিল, বালিটা হঠাৎ দেখছি
ওই রোডটা অতদূর অব্দি হলো, বাকি বাড়িটা তুলে দেওয়া হলো। কি কারণে হলো, কিসের জন্য হলো, এটা বুঝতে পারিনি। শুধু কি রাস্তা বেহাল, সমস্যা আরো রয়েছে। এই স্কুলে অলরেডি এমপ্লয়িজ যে অথরাইজেশন টিচার ছিল হাঁটিয়ে দেওয়া হয়েছে, অলরেডি এখন 2টো টিচার আছে। মানে এমার্জেন্সি যদি না টিচার এমপ্লয় করে বাচ্চাগুলো তাহলে কি হবে? আমরা চাই যে ডিএম সাহেব এসে দেখুন, উনি এসে পরিদর্শন করুন, কোনো ফান্ড অ্যালট করুন, তাছাড়া মানে অবস্থা খারাপ। অভিভাবকেরা আন্দোলনে নামতে ঘুম ভাঙে পুলিশে। পুলিশ অফিসার গেলেন, কাদা পথে হেঁটেই গেলে রাস্তা তৈরি হবে। আমি এসেছি, আমাকে সংসদ থেকে এসেছি, যা ঘটনা পুলিশের আশ্বাসে আন্দোলন উঠল। তারপর সবটাই কারমানি হয়ে চলে গেছে। তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা কচিকাচা ছেলে মেয়েদেরকে। ভিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো, কানেক্টিং রোডগুলো যাতে, স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার। প্রথম হবে কি করে? এই মাননীয় সরকার, এটা উন্নয়ন চলছে, এগিয়ে বাংলা। আমি দেখছি কিভাবে কাজটা করা যায়, সেটা ব্যবস্থা আমি করে দেবো। একে জল, তার উপর আবার ভাঙা রাস্তা, পদে পদে বিপদ এবং দুর্ভোগ। প্রতিবাদে জলমগ্ন রাস্তায় এবার সাঁতার কাটলেন বিজেপির বিধায়ক। খানাখন্দে ভরা চাকদা থেকে বনগাঁর রাস্তা, বৃষ্টির জল জমে যেন মরণ ফাঁদ। জলবন্দী রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ করলেন বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ। এমনি অনেকে শুয়ে পড়েন রাস্তায়। কয়েকদিন ধরেই দেখাচ্ছি রাজনৈতিক কর্মীরা মাছ ধরছেন, বিরোধীরা, কিন্তু খোদ বিধায়ক এইভাবে সাঁতার কাটছেন রাস্তায়। এই ছবিটা কিন্তু হাসির নয়। হতে পারে নানা রকমের প্রতিবাদ, দেখুন প্রতিবাদের পথ তো বেছে নিতেই হয়, কিন্তু এই ছবিটার একটা গ্র্যাভিটি আছে বলে আমাদের অন্তত মনে হয়। কারণ নির্বাচিত বিধায়ক তিনি কাদা জলে সাঁতার কাটছেন প্রতিবাদ জানাতে। বিজেপি বিধায়কের এই প্রতিবাদ কুণালবাবু কিন্তু কটাক্ষ করছেন। এটা রাজনীতির প্রশ্নই নয়, এটা বিরোধীদের একটা লড়াই আন্দোলনের একটা অভিমুখ। এই সময় তো আমরা লড়াই করব। ওনাদের 26 সালে এমনি গণতন্ত্রের উৎসবেই সাঁতার কাটা ছাড়া কোনো রাস্তা নেই। তো এখন যদি উনি কোথাও রিহার্সাল দেন, সেটা তো ওনাদের ব্যাপার। কেন রাজনীতি করতে যাব? মানুষ পাচ্ছে না। বিরোধীদের কাজ কি? বিরোধী বিধায়কের কাজ কি? আমার হাতে তো আর ক্ষমতা নেই। আমি 70 লক্ষ টাকা বছরে পাই। 70 লক্ষ টাকাই রাস্তায় হবে না, তাহলে 307টা বুথ আছে, সেখানে কাজ করতে হবে। প্রচুর নতুন রাস্তা হয়েছে, গ্রামান্তর প্রত্যন্ত এলাকা পর্যন্ত পাকা রাস্তা হয়েছে। কিছু রাস্তা খারাপ হয়েছে, কিছু রাস্তায় কাজ বাকি আছে। তাহলে রাজ্য সরকার যাতে এই কাজটা করে, বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এইটাই আমার কাজ। কিছু এলাকায় মানুষের সমস্যা আছে, কিন্তু তার জন্য সামগ্রিকতাটা যে প্রচুর নতুন কয়েক হাজার কিলোমিটার কাজ হয়েছে, সেটা ঢাকা পড়তে পারে না। ব্লক স্তরের প্রশাসনের এক কর্তা এমন কথা বলেছেন, তাতে কিন্তু সরকারের মুখ পুড়বে এবং পুড়তে বাধ্য। বিডিও বাবু কিন্তু কাবু হয়ে যেতে পারেন পরে, যদি সরকার এটাকে গুরুত্ব দিয়ে দেখে। তিনি মারাত্মক বিতর্কের কথা বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার না নিলে তবেই নাকি রাস্তা সংস্কারের কাজ হবে। কে বলছেন এই কথা? জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তার এই মন্তব্যে বিতর্ক হওয়ারই কথা এবং বিতর্ক হচ্ছেও। কি করে একজন বিডিও এই কথাটা বলতে পারেন? বেহাল রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অনেক মহিলাও ছিলেন সেখানে। পথ অবরোধ দেখেই বিডিও সাহেবের মেজাজ গরম হয়ে যায় প্রশান্ত বর্মনের। বাক বিতণ্ডার মধ্যেই বিডিও বলেন, লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো, লক্ষ্মীর ভাণ্ডার না নিলে ওই টাকায় রাস্তা সংস্কার করা হবে। তিনি তো গভর্নমেন্টের পলিসি যেটা, এটাই কি তাহলে গভর্নমেন্টের পলিসি যেটা বিডিও বলতে চাইছেন? আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, রাস্তাও আপনাদের হবে, ধৈর্য ধরতে হবে না। লক্ষ্মীর ভান্ডার লাগালে তো আমাকে পেজ দিয়ে দিবেন, কেটে দেবো। ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, আমার লক্ষ্মীর ভান্ডার ওই সেভ ড্রাইভ সেভ লাইফ না লিখে সেভ রোড সেভ লাইফ লেখাটা খুব বেশি দরকার। রাস্তায় যা গাড্ডা হয়েছে, সায়েন্স সিটি 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা করে জাম লাগছে। রাস্তাতে অনেক জায়গাতেই বিভৎস অবস্থা এবং 2-1 দিন অ্যাক্সিডেন্ট হতেও বেঁচে গেছি।
আপনি তো পেশেন্ট নিয়ে যান। হ্যাঁ, এমার্জেন্সি পেশেন্ট হলে খুব খারাপ হয়ে যাচ্ছে, ভালো পেশেন্ট হয়তো সুস্থ পেশেন্ট নিয়ে আসছি, নিয়ে আসতে হসপিটাল পর্যন্ত আনতে আনতে অসুস্থ হয়ে যাচ্ছে। এই জায়গাটা তো 24 ঘন্টা, মানে যখনই বৃষ্টি হয় তখনই জল জমে। সরকার সব জানে, সব দেখতে পারে, সব বুঝতে পারে। ঘন্টার পর ঘন্টা পথেই কালও ছিল, আজও সেই একই অবস্থা। ইএম বাইপাস, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, মানে এই রাস্তাটা হচ্ছে কলকাতার অন্যতম লাইফলাইন। এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন, রোগী যাতায়াত করে। বাইপাসে তীব্র যানজট, আজও যানজটে হাঁসফাঁস ইএম বাইপাসের বেহাল রাস্তা, দুপুরে ইট ফেলে মেরামতি, বিকেল থেকেই তীব্র যানজট বাইপাসে। বৃষ্টি হতেই কঙ্কালসার অবস্থা শহরের গুরুত্বপূর্ণ রাস্তার। সায়েন্স সিটির দিক থেকে রুবি যাওয়ার পথে আম্বেদকর ব্রিজের কাছে রাস্তা খানাখন্দে ভরা, ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। 1 থেকে 2 কিলোমিটার রাস্তা পেরোতে সময় লেগে যাচ্ছে 2 থেকে 3 ঘন্টা। একবার রিপিট করি ইনফরমেশনটা, জানেন, 1 থেকে 2 কিলোমিটার রাস্তা পেরোতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। যাদের এই রাস্তায় যেতে হয় না তারা সৌভাগ্যবান। সকালের ছবিটা দেখুন আজকে। কালকে 4:30 থেকে প্রায় রাত 12টা পর্যন্ত কিন্তু যানজট ছিল। এই হলো রাস্তা, যে রাস্তায় খানাখন্দে ভর্তি, যে গাড়িগুলো আসছে, গাড়ির গতি থেকেই বোঝার উপায় আছে যে তাহলে কতটা যানজট হতে পারে। এটা হলো সকালের ছবি। ড্রাইভ সেভ লাইফ না লিখে সেভ রোড সেভ লাইফ লেখাটা খুব বেশি দরকার। হ্যাঁ, অনেক অসুবিধা হয় দাদা, অনেক হয়, অনেক। সন্ধ্যেবেলার দিকে তো আরো বোধহয় ভয়াবহ পরিস্থিতি হয়। অনেক জাম থাকে একদম, অনেক কষ্ট হয়, এত কষ্ট হয় যে বলতে পারবে না। প্রচণ্ড রিস্ক, প্রচণ্ড বড় বড় গর্ত হয়ে আছে এখানে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। সায়েন্স সিটি থেকে রুবি যাওয়ার পথে পড়ে এই আম্বেদকর সেতু, আর সেতুর সামনেই এই অবস্থা দেখা যাচ্ছে। বৃষ্টি যেহেতু অতিমাত্রায় হয়েছে, রাস্তা একেবারে খানাখন্দে ভরা। যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়ির গতি অনেকটাই কম করতে হচ্ছে, আর যারা বাস নিয়ে যাচ্ছেন তারা বলছেন ঝুঁকির যাতায়াত। বিরাট অসুবিধা হচ্ছে, যারা আরও চিত্তরঞ্জন নীলরতনের প্যাসেঞ্জার তাদের তো বসে থাকতে পারছে না, এত পরিমাণ খারাপ রাস্তায় যা গাড্ডা হয়েছে। সায়েন্স সিটি 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা করে জাম লাগছে, 4 নম্বর থেকে সায়েন্স সিটি পর্যন্ত। অবস্থা শুধু এই জায়গা নয়, আমাদের রাস্তাতে অনেক জায়গাতেই বিভৎস অবস্থা, এবং 2-1 দিন অ্যাক্সিডেন্ট হতেও বেঁচে গেছে। বাইকে মারাত্মক অসুবিধা হচ্ছে, গাড়ির তো ক্ষতি হচ্ছেই এবং জীবনে ঝুঁকি নিয়েও যেতে হচ্ছে। বৃহস্পতিবার যারা বাইপাস ব্যবহার করেছিলেন তাদের অভিজ্ঞতা ভয়াবহ, আর শুক্রবার যাতে সেই অভিজ্ঞতার সম্মুখীন না হয় তার জন্য দেখা যাচ্ছে দুপুরের পর থেকেই কাজ শুরু করলো কলকাতা পুরসভা। বৃহস্পতিবার রাত্রের পর শুক্রবার সকালেও কিছুটা যানজট হয়, আর তারপর দুপুর থেকেই বেশ কিছু ইট এনে, কিছু ইট ভেঙে আর কিছু ইট গোটা সেগুলো এখানে ফেলে দিয়ে রোলার দিয়ে রাস্তা সমান করার কাজ ইতিমধ্যেই কলকাতা পুরসভা শুরু করলো। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, দুপুর পেরিয়ে বিকেল, ছবিটা কি বদলেছে? সিঙ্গেল মাদার, আমার মেয়েকে আমাকে ছাড়তে যেতে হয়েছে। ইট টুক মি ইন দ্য মর্নিং, আফটারনুন রাদার, ইট টুক মি মোর দেন 1.5 hours। এখন আমি সল্টলেক থেকে স্টার্ট করেছি, আমি 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। নিত্যযাত্রীদের দুর্ভোগ কিন্তু এদিনও রয়েছে। চিংড়িঘাটা কিংবা বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে যারা সায়েন্স সিটি দিয়ে রুবির দিকে যাচ্ছেন, কিংবা ধরুন অফিস ফেরত যে সল্টলেক সেক্টর 5 থেকে যারা আসছেন, তাদের কিন্তু দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। একদিন কিন্তু বাড়ি ফিরেছি আমরা অনেকে, সবাই হচ্ছে গিয়ে 8:30টার সময়, যেখানে 6টায় বেরিয়েছি সেখানে 8:30টায় মানে ইয়ে করতে হচ্ছে। আমার বাড়ি গড়িয়াতে। সায়েন্স সিটি থেকে গড়িয়া যেতে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা, যেখানে 8 ঘন্টায় যাওয়া যায় সেখানে 2.5 ঘন্টা লেগেছে। এইখানে যে আম্বেদকর ব্রিজের তলায় সে গর্ত তৈরি হয়েছে, সেই গর্ত আজকে দুপুরের বেলা সাময়িকভাবে মেরামত করা হলেও কিন্তু যে বাসের যে গতি বা গাড়িগুলোর যে গতি, সেগুলো কিন্তু ধীর গতিতেই যাচ্ছে। এবং আসার সময় সেম, যাওয়ার সময় একই সমস্যা। জানি না কতদিন ধরে চলবে, আমাদের তো খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। কেন বলুন তো, দফায় দফায় নানা সময়ের ছবি আপনাদের দেখালাম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের। যারা গড়িয়া যান, যারা রুবির ওইদিকে যান, মানে যারা শহরের পূর্ব থেকে, আপনি পূর্ব পশ্চিম যেমন এইদিকে, ঠিক যেমন উত্তর থেকে দক্ষিণ যারা যান, এয়ারপোর্ট যান, বারাসাত যান, এইদিকেও যদি শহরতলিতে যান বা দক্ষিণ শহরতলিতে যান, এই রাস্তাটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আমাদের কথা হচ্ছে প্রত্যন্ত গ্রামে না হয় জল ঢুকে যাচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে, এখানে কি ঢুকে যাচ্ছে? এই রাস্তা কেন
বর্ষার আগে মেরামত করা হয়নি। 1 থেকে 2 কিলোমিটার রাস্তা পেরোতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। গতকাল বিকেল থেকে মারাত্মক যানজট। যারা সল্ট লেকে চাকরি করেন তারা যখন এই চিংড়িঘাটা দিয়ে বেরোন না, বিশ্বাস করুন আপনি গাড়িতে বসে পাগল হয়ে যাবেন, বাসে বসে, এমন অবস্থা। সায়েন্স সিটির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আজিজ। দেখি এই রাত্রিবেলায় এখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চেহারাটা ঠিক কেমন। আজিজ, এখন চোখের সামনে তুমি যা দেখতে পাচ্ছ সেটা বলো। একদমই আমি সরাসরি ছবি দেখাবো এবং ছবি যা দেখাবো রাজাদা, সেই ছবি দেখলে বুঝতে পারবে যে সায়েন্স সিটির যে ব্রিজ, সেই ব্রিজে ওঠার মুখে, আম্বেদকর ব্রিজে ওঠার মুখে রাস্তার যে চরম দুর্দশা, এবং সেই রাস্তার দুর্দশার জেরেই কিন্তু এই গোটা বাইপাস জুড়ে অর্থাৎ চিংড়িঘাটা থেকে শুরু করে একেবারে এই আম্বেদকর ব্রিজের মুখ অবধি গাড়ি কিন্তু নড়তেই পারছে না। সেই সঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে কদিন, রাস্তার দশা আরও খারাপ হয়েছে। এবং আমি চিত্র সাংবাদিককে বলবো একবার ছবিটা দেখাতে যে রাস্তায় কত বড় বড় গর্ত, সেই গর্তের জন্যই কিন্তু গাড়ি এগোতে পারছে না এবং তার জেরেই গোটা বাইপাস জুড়ে জ্যাম। দেখো, আমরা নর্মালি যেমনটা প্রতিদিন দেখি যে চিংড়িঘাটার জ্যাম পেরোতে পারলেই মানুষ হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু এই চিংড়িঘাটার জ্যাম পেরিয়ে যখন বাইপাসে মানুষ এসে উঠছেন বিগত কয়েকদিন, বিশেষ করে গত 1 সপ্তাহ ধরে এই বাইপাসের যে অবস্থা সেটা কিন্তু চরম দুর্দশার মধ্যে ভুগছেন মানুষ। তার কারণ এরকম গর্ত কিন্তু শুধু এই সায়েন্স সিটিতে বেশি, এটা এমনটা নয়, সায়েন্স সিটির কাছে অনেকটা বেশি। শুধু সায়েন্স সিটি নয়, গোটা বাইপাস জুড়ে আমি যদি বলি, তারপর এখান থেকে রুবি থেকে অভিষিক্তা মোড়, প্রত্যেকটা বড় যে জাংশনের মোড় রয়েছে তার আগেই কিন্তু রাস্তার দশা এরকম খারাপ দশা। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আজিজের সঙ্গে। আজিজের আসলে আমরা লাইভ কেন এখন দেখালাম জানেন? যাতে করে যারা আপনারা টিভি দেখছেন এই মুহূর্তে, TV9 বাংলা, তাদেরকে আমরা দেখাতে পারি যে সকালের ছবিটা কি ছিল, দুপুরে কি ছিল এবং এখন দেখুন। এটা কলকাতা শহর, এটা কলকাতা শহর, কোনো প্রত্যন্ত গ্রাম নয়। এবং এই যে কি হারে টাকা বিলোনো হচ্ছে, ক্যাশ একেবারে হাতে হাতে পৌঁছে যাচ্ছে, ক্যাশ পুজোর আগেও আরও বেড়ে গেল, পুজোর অনুদান আরও বেড়ে গেল। মানুষ তো প্রশ্ন তুলবেই যে মানুষ জীবন হাতে নিয়ে যাচ্ছে, আগে সেখানে ইনভেস্ট করুন, সেটা কেন হচ্ছে না? আচ্ছা, রাজ্যে আমাদের শহরের মেয়র ফিরহাদ হাকিম, তাকেও নিশ্চয়ই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, ভিভিআইপিতে যাতায়াত করতে হয়। তিনি কি বলছেন একবার শুনুন তো। তার কারণ হচ্ছে বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায়। কালকে আমিও বাইপাসে ছিলাম, স্লো হয়ে যায়। কালকে রাত্রিবেলা ঝামা করেছে, আজকে যদি আমরা ড্রাই পাই তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেবো। দিদি নাম্বার 1 এখন রাজনীতিতেও স্মার্ট। ভোটের আগে জাতীয় সড়কের পাশে চাল কলের ধোঁয়া দেখে যিনি শিল্পের ডঙ্কা বাজিয়ে হাসির খোরাক হয়েছিলেন, সেই তিনি এখন বলছেন দেখে নেব কার কত দম আছে। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। কার কত দম আছে সব দেখবেন রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ। আপনি কি ভাবছেন কোনো বিজেপি নেতার দম দেখতে চাইছেন তৃণমূল সাংসদ রচনা? একদমই নয়। দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে, পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন। বাকি যারা রয়েছেন, আমার 7টা বিধানসভা, 6জন বিধায়ক, দলের সবাই, তারা প্রত্যেকে জান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে। আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাদের নাম অক্ষুণ্ণভাবে এরকম কোনো কাজ আমরা কখনো করব না। 3বারের বিধায়ক, বিজেপি বিধায়ক। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে না। ওর বয়স হয়ে গেছে, ওর মাথা কাজ করছে না, বোঝাই যাচ্ছে রচনার টার্গেট আসলে দলেরই কোনো বর্ষিয়ান বিধায়ক বা এমএলএ। বয়স হয়ে গেছে বলে নাকি তার মাথা কাজ করছে না। আমি যা বলার দলকে বলবো, আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, আমি এসব ব্যাপারে বলতে চাই না, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। চুচুড়া, চলতি কথায় চুচরো, ধনুক ভাঙা পণ করেছেন চুচরোর এমএলএ অসিত মজুমদার। তিনি কিচ্ছুটি বলবেন না, যা বলার সরাসরি দলকে বলবেন। দেখা যাক শেষ পর্যন্ত তিনি তার এই ধনুক ভাঙা পণ রক্ষা করতে পারেন কিনা। এমপি রচনা গিয়েছিলেন
চুঁচুড়ার অনেক পুরনো এবং নামী স্কুল বাণী মন্দির স্কুলে তার সাংসদ তহবিলের টাকায় এই স্কুলে স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে। যারা কাজ করছে তাদের ডকুমেন্টস কোথায়, আমাদের ডকুমেন্টস আমাদের আই কার্ড কোথায়, কেন পুলিশকে জানালেন, সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন, দুজন পাঠাতে যে ওখানে তো আমি বললেন এখনই কাজটা বন্ধ করাবো, এখনই কাজটা বন্ধ করাবো। কে কাজ করতে বলেছে? কারোর অনুমতি নিয়ে কাজ হচ্ছে ঠিক আমি জানলাম না কেন। হ্যাঁ, খুব দুর্ভাগ্যজনক যে আমরা একটা ভালো কাজ করতে চাইছি, সেখানে বিধায়কের এরকম ভাবে হস্তক্ষেপ করে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার স্কুলের প্রতি কোনো ভালোবাসা নেই, মহিলাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই, স্টুডেন্টসদের জন্য কিছু ভাবছেন না। আজ অব্দি তো নিজে কিছু করেননি, আজ যখন এমপি এসে করছেন তখন সেটা পছন্দ হচ্ছে না। অতি অপভাষা, মানে যে অপভাষা প্রতিষ্ঠানে অন্তত একটা গার্লস স্কুলে এটা কাম্য নয় বলেই আমি মনে করি। আমি একজন শিক্ষক, সেই শিক্ষক হিসাবে মানে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। রাজায় রাজায় যুদ্ধে বরাবরই এটাই নীতি এবং এটাই নিয়ম, উলুখাগড়াদের প্রাণটাই যায়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। হুগলির এমপি আর চুঁচুড়োর এমএলএর টক্করে স্কুল পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন চুঁচুড়ার প্রাক্তন পুরপ্রধান, বর্তমানে কাউন্সিলর, তিনি এমএলএরই ঘনিষ্ঠ বলে পরিচিত গৌরীকান্ত মুখোপাধ্যায়। আজকে এইভাবে একটা মানুষ যে সকাল থেকে রাত অব্দি খেটে বেড়াচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো, এটা তো মানা যায় না, এটা তো অনৈতিক কাজ। তাই এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম, কারণ যেখানে নৈতিকতা থাকে না সেখানে আমি থাকি না। না, তার ধনুক ভাঙা পণ কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না এমএলএ সাহেব। নেমে পড়েছেন মাঠে, শুরু হয়ে গেছে খেলা, দলের ভেতরেই খেলা। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না। আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। আপনাদের মনে হয় আমি কোনো শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? আমি উঁচু স্বরে এটা বলেছি যে আপনি এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন, আপনি স্কুলে থাকতে দিয়ে অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয় সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মাইনা তো 1 টাকাও কমবে না, এটা বলেছি। এটা বলা যদি আমার অন্যায় হয়, এই অন্যায় আমি বারবার করব। করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে, ক্লাস চলছে, সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য। একটা স্মার্ট ক্লাসে এমপি লাটের কাজ হচ্ছে, আমি বললাম আরে ম্যানেজিং কমিটিকে জানাবেন না? দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানেন, আর নিশ্চয়ই জানবেন। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো। ম্যানেজিং কমিটি জানে না স্কুলে বাইরের কাজ হচ্ছে, মেয়েদের স্কুল। এর শেষ আমি দেখি, আমি ম্যানেজিং কমিটির মেম্বার, স্কুলে কাজ হচ্ছে একদিনে শেষ হবে আমি জানি না। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, ওনার মাথা কাজ করছে। আমি তখন দিদিমণিকে বললাম, এই যে লেবার আপনি চেনেন এদের কন্ট্রাক্টরের লেবারকে, কোন লেবার কোন মেয়েটাকে নিয়ে কি করে দেবে? হ্যাঁ, আপনি তো মায়না পাবেন, সরকারের তো মুখ পুড়বে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।